ওকে, সো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস অ্যাকচুয়ালি, যেটা সিকিউতে আসে সাধারণত এই চ্যাপ্টার থেকে, এইচএসসি জিওলজি চ্যাপ্টার 9 থেকে। ফার্স্ট হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র। তো ফার্স্টে হচ্ছে এই মেনস্ট্রুয়াল সাইকেল আমরা পড়বো, মেনস্ট্রুয়াল সাইকেল। আর সেকেন্ডলি মেনস্ট্রুয়াল সাইকেলের পর আমরা পড়বো হচ্ছে আলটিমেটলি আমরা আজকে ইমপ্লান্টেশন পড়বো না, আমরা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, তারপর পড়বো হচ্ছে বার্থ কন্ট্রোল মেথডস অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। আর একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর পরে আমরা পড়বো হচ্ছে ইমব্যালেন্স অফ রিপ্রোডাক্টিভ হরমোন ইন মেলস অ্যান্ড ফিমেলস। আর একটা হচ্ছে প্রবলেমস ইন রিপ্রোডাক্টিভ সিস্টেম। মানে ফার্স্ট লেকচারে আমি আলোচনা, ফার্স্ট এবং যে সেকেন্ড লেকচার যেটা গেছে সেটাতে মেইনলি আমাদের যে টপিকসগুলো আলোচনা হয়েছে সেগুলো হচ্ছে স্পার্মাটোজেনেসিস, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে জাস্ট অ্যানাটমিগুলো। এখন আমরা জাস্ট ওইগুলোর প্রসেস করব। তার মধ্যে মেইনলি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, বা যেটা রজচক্র নামে পরিচিত, ঋতুচক্র নামে পরিচিত, রজস্রাব নামে পরিচিত, আরও বিভিন্ন টাইপের সেটা নাম আছে, বাট যেটা নামে পরিচিত হোক। মেনলি অ্যাট ফার্স্ট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল। আমি আস্তে আস্তে যাবো সবগুলাতে, মেনস্ট্রুয়াল সাইকেলের উদ্দেশ্য কি, কেন সেটা ঘটতেছে, না ঘটলে কি হইতো, বা সেইটা রিলেটেড কি কি প্রবলেম আছে সেগুলোতে যাব। বাট তার সাথে আমাকে দেখতে হবে যে এই যে যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেই মেনস্ট্রুয়াল সাইকেলের রিয়েল ডেফিনেশনটা কি। রিয়েল ডেফিনেশন হচ্ছে অ্যাভারেজ 28 ডেজ, অ্যাভারেজ 28 ডেজ ধরা হয়, কিন্তু মেইনলি সেটা ভেরি করে ফিমেলদের ক্ষেত্রে, সাধারণত 24 to 30 ডেজ ভেরি করে। তো অ্যাভারেজ ধরা হয়েছে 28 ডেজ। এই 28 ডেজ পরে পরে ফিমেলে ফিমেলে তাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে তাদের হচ্ছে ব্লিডিং হয়। দিস সাইক্লিক বা পিরিয়ডিক ব্লিডিং ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। ক্লিয়ার? এখন সেটা অ্যাকচুয়ালি কেন হয় বা রিয়েলি কোন কোন কারণ হয় সেইগুলো নিয়ে আলোচনা করব মেইনলি এই লেকচারে। ক্লিয়ার? সো অ্যাকচুয়ালি এই মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে ফিমেলদের প্রজনন ক্ষমতার একটা জাস্ট একটা সাইন, যে তারা প্রজননে সক্ষম, সেটার একটা সাইন। ক্লিয়ার? এবং সেইটা কন্ট্রোল করতেছে হচ্ছে আমাদের ব্রেইনের যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাস। ক্লিয়ার? এবার আমি একেবারে মেনস্ট্রুয়াল সাইকেলে যাওয়ার আগে আমি একটু ওজেনেসিস নিয়ে আলোচনা করব। ওজেনেসিস মানে হচ্ছে মানে যেই প্রসেসে অভাম জেনারেট করে, মানে ফিমেল বডিতে যে প্রক্রিয়ায়, মানে স্ত্রী দেহে যে প্রক্রিয়ায় স্ত্রী জননকোষ উৎপন্ন হয় সেটাকে বলা হয় ওজেনেসিস। ক্লিয়ার? এখন আমি যদি কোশ্চেন করি যে ওজেনেসিসের এই যে যেই প্রক্রিয়াটা, সেই ওজেনেসিসের প্রক্রিয়াটা কখন শুরু হয় একটা ফিমেল বডিতে, মেইনলি এটা খুব অবাক করার বিষয় যে একটা ফিমেল বাচ্চা যখন মায়ের পেটে থাকে, ইভেন সেটার বয়স যখন অ্যাপ্রক্সিমেটলি 5 to 6 মান্থস হয়, 5 to 6 মান্থস বা তারও আগে থেকেই তাদের বডিতে ওজেনেসিসের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। অর্থাৎ একটা ফিমেল বডি, যেই ফিমেল বডিটা এখনো মার দেহে আছে বা মার জরায়ুতে আছে, তো সেই মার জরায়ুতে থাকাকালীন 5 থেকে 6 মাস বা আরো কম সময়ের ভিতরে তার যে ওভারি ডেভেলপ করে আই মিন একটা যে ফিমেল একটা বেবি যেটা ডেভেলপ করতেছে, সেই ফিমেল বেবির এখন নিশ্চয়ই ওভারি আছে। সো এখানে যে ওভারি ডেভেলপ করে, বা ওভারি ইনিশিয়ালি ওভারি থেকে আসে না, এইখানে ইয়ক স্যাকের এইখান থেকে কিছু সেল আলটিমেটলি কনভার্ট হয়। সো সেইখান থেকে একটা জাস্ট প্রাইমেটিভ ওভারি আসে। সো সেই ওভারিতেই তাদের মায়ের পেটে থাকা অবস্থায় তাদের ওজেনেসিসের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। এবং এইটা কিভাবে শুরু হয় আমি জাস্ট একটা ওভারি এদিকে বড় করে দেখাবো। ওভারি নিয়ে বা ডিম্বাশয় নিয়ে আমরা গত লেকচারে ডিটেলস আলোচনা করেছিলাম, মানে জাস্ট স্ট্রাকচার। সো সেগুলো জরায়ের পিছনে ছিল, বাদামি আকৃতি ছিল। সো এটা হচ্ছে পুরোটা একটা ওকে, এটাতে পুরোটাতে করা যাবে না। ওকে, জাস্ট আমি আগে পুরোটা এইখানে বোঝাই। এটা হচ্ছে পুরোটা একটা ধরেন ডিম্বাশয়, এটা হচ্ছে পুরোটা একটা ডিম্বাশয়। এখন এই ডিম্বাশয়ে ইনিশিয়ালি কিছু সেল থাকে, এবং এইটা একেবারে যখন বাচ্চাটা 5 থেকে 6 মাস এবং মায়ের জরায়ুর ভিতরে আছে, তো এদের মধ্যে কিছু সেল থাকে, যে সেলগুলোকে বলা হয়, অনেক সেল থাকে এরকম, যে সেলগুলোকে বলা হয় হচ্ছে প্রিমোরডিয়াল জার্ম সেলস। তাহলে এই ওভারিতে কি কি সেল আছে, সেই সেলটা হচ্ছে প্রিমোরডিয়াল জার্ম সেলস। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রিমোরডিয়াল জার্ম সেলস। আমরা জাস্ট একটা সেলকে টার্গেট করব এবং দেখব যে একটা সেল কিভাবে আলটিমেটলি সেটা কনভার্ট হইতে থাকে। সো এই প্রিমোরডিয়াল জার্ম সেল
পরবর্তীতে কনভার্ট হয়ে হচ্ছে সে মাইটোসিস কোষ বিভাজন ঘটায়। এবং এই যে যে সে মাইটোসিস কোষ বিভাজন ঘটাইলো, সেই মাইটোসিস কোষ বিভাজন ঘটানোর পরবর্তীতে সে আলটিমেটলি যেটাতে হয় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে একটা থেকে দুইটা হয়, বা এই দুইটা থেকে আবার চারটা হয়, এরকম একসাথে অনেকগুলা এরকম কোষ বিভাজন ঘটায় এবং সবগুলো একসাথে ক্লাস্টার্ড অবস্থায় থাকে। এদেরকে বলা হচ্ছে ওগোনিয়া। ওগোনিয়া। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেলস, যে প্রিমোর্ডিয়াল জার্ম সেলস মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সেটা কি হলো, সেটা হচ্ছে ওগোনিয়া হচ্ছে। এবং যখন সেটা ওগোনিয়া হয় তখন সেই ওগোনিয়া আলটিমেটলি কিছু ফ্ল্যাট এপিথেলিয়াম সেল দ্বারা কাভারিং করা থাকে, যেটা ইনিশিয়ালি এই প্রিমোর্ডিয়াল জার্ম সেলে ছিল না। এদিকে এই দিকের যে নতুন যে কাভারিংটা, এদিকে যে কাভারিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নতুন আসছে, এবং সেটা হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেলস। এটার ভিতরে কি আছে, ওগোনিয়া। তারপরে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এখানের যে ওগোনিয়া আছে, অনেকগুলো ওগোনিয়া, তার মধ্যে বেশিরভাগ ওগোনিয়া ডিজেনারেট করে, মানে বেশিরভাগ ওগোনিয়া ধ্বংস হয়ে যায়, এবং আলটিমেটলি শেষ পর্যন্ত একটা ওগোনিয়া টিকে থাকে। সো এই যে এইখানে তারপর আরেকটা একটা ওগোনিয়া টিকে আছে। তো এইখানে একটা ওগোনিয়া, এখানে আর অ্যাকচুয়ালি মাল্টিপল ওগোনিয়া ছিল, অনেকগুলো ওগোনিয়া ছিল, যেগুলোর মধ্যে বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। আলটিমেটলি একটা থাকে এবং একটা আকারে বড় হয়, এবং তার চারপাশে এখনো যেই ফ্ল্যাট যে ইপিথেলিয়াল সেলগুলো ছিল সেই ফ্ল্যাট ইপিথেলিয়াল সেলগুলো থাকে। এবং এই যে ফ্ল্যাট ইপিথেলিয়াল সেলগুলো তার চারপাশে থাকে, সেই ফ্ল্যাট ইপিথেলিয়াল সেলগুলোকে বলা হয় হচ্ছে ফলিকুলার সেল। সেই সেলগুলোকে কি বলা হয়, ফলিকুলার সেল। ফলিকুলার সেল বা ফলিকুলার সেলস। ক্লিয়ার? ফলিকুলার সেলস। আর এই যে ভিতরে এখন যেটা আছে ওগোনিয়া থেকে, যেটা একটু বড় হইলো, বা এরা মাঝখানে আরেকটা মাইটোসিস কোষ বিভাজন ঘটাইতে পারে, এটা আরেকটা মাইটোসিস কোষ বিভাজন ঘটাইতে পারে, বাট মাইটোসিস কোষ বিভাজন ঘটালে ক্রোমোজোম সংখ্যা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সো দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এখন এইটার ভিতরে এখন এই যে বড় যে সেলটা আছে, যেটা ওগোনিয়া থেকে কনভার্ট হইলো, বা ওগোনিয়া মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অথবা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই যে বড় যে সেলটা হলো, যেটা ফলিকুলার সেল দ্বারা ঢাকা অবস্থায় আছে, সেই ভিতরের সেলটাকে এই ভিতরের সেলটাকে বলা হয়েছে প্রাইমারি ওসাইট। তাহলে ভিতরের সেলটাকে কি বলা হবে, প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইট। এই প্রাইমারি ওসাইট অবস্থায়, এই যে যখন প্রাইমারি ওসাইট হলো, এদিকে এরকম হাজার মিলিয়ন সেলস এরকম প্রাইমারি ওসাইট অবস্থায়, এবং প্রাইমারি ওসাইট যখন ফলিকুলার সেল দ্বারা আবৃত অবস্থায় থাকে, তখন দুইটাকে কালেকটিভলি বলা হয় হচ্ছে প্রিমোর্ডিয়াল ফলিকল। সো প্রিমোর্ডিয়াল ফলিকল, এই দুইটাকে কালেকটিভলি বলা হয় হচ্ছে প্রিমোর্ডিয়াল ফলিকল। তাহলে দুইটাকে কালেকটিভলি কি বলা হয়, প্রিমোর্ডিয়াল ফলিকল। প্রিমোর্ডিয়াল ফলিকল। এবং এই যে একটা বাচ্চা যেটা মায়ের পেটে আছে, তার ওভারিতে যে মিলিয়ন প্রিমোর্ডিয়াল ফলিকল এক্সিস্ট করে। এবং একটা বাচ্চা যখন জন্ম নেওয়ার পরবর্তীতে তার কোনো টাইপের এরকম কোনো প্রসেস ঘটে না, প্রিমোর্ডিয়াল জার্ম সেলস, ওগোনিয়া, প্রাইমারি ওসাইট এরকম টাইপের কোনো স্টেজ ঘটে না। এরপরে আলটিমেটলি শুধুমাত্র এইখানে যে মিলিয়ন যে প্রিমোর্ডিয়াল ফলিকল আছে, সেই প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে কিছু সেল আলটিমেটলি কনভার্ট হয়, কিছু সেল আলটিমেটলি অভাম হয়, যেটা কাজে দেয়। সো এইটা হচ্ছে একটা বাচ্চার ওভারিতে ঘটতেছে। তারপরে হচ্ছে বাচ্চাটা জন্ম নিল, এবং বাচ্চাটা যখন জন্ম নিল, আস্তে আস্তে যখন সে বড় হইতে থাকলো, একটা ফিমেল যখন সে বড় হইতে থাকলো, হইতে যখন সে পিউবার্টিতে পৌঁছালো বা বয়সন্ধিকালে পৌঁছালো, যখন তার বয়স হলো, তখন এইখানের যে প্রিমোর্ডিয়াল ফলিকল ছিল, সেই প্রিমোর্ডিয়াল ফলিকল তার নেক্সট যে স্টেপগুলো আছে, সেই নেক্সট স্টেপগুলো সে সম্পন্ন করা স্টার্ট করে। ক্লিয়ার? সো সেটা দেখার জন্য আমি জাস্ট এটাকে একটু ছোট করে দেখাবো, কারণ এদিকে আমাদের আরো অনেক প্রসেস দেখাতে হবে। আমি জাস্ট এসএসসি জুলজি চ্যাপ্টার 9 এগুলো একটু মুছে দিই, কজ আমার অনেক স্পেসের প্রয়োজন। ক্লিয়ার? এটা মুছে দিলাম, জাস্ট লেকচার 3 থাকবে, উপর লেখা থাকবে মেনস্ট্রুয়াল সাইকেল। কারণ আমরা এইগুলা নিয়ে ডিটেইলস আলোচনা করব। সো এইদিকে লেখা আছে মেনস্ট্রুয়াল সাইকেল, জাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল। ক্লিয়ার? সো এখন ধরেন এটা হচ্ছে একটা ওভারি, এটা হচ্ছে জাস্ট ওকে, জাস্ট এখানে দিতে হবে ইউটেরাস, এখানে দিব ওভারি, এখানে ব্রেন। তো এইখানে এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ওভারি। ক্লিয়ার? সো এইখানে আমরা জাস্ট আগের স্টেপগুলা তো আমাদের মনে আছে, যে প্রিমোর্ডিয়াল, আমি জাস্ট এখানে প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে দেখাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি ওসাইট। এই প্রাইমারি ওসাইট আলটিমেটলি এখানে যেই ফলিকুলার সেল আছে,
সেই ফলিকুলার সেল দ্বারা এরকমভাবে সেটা এরকমভাবে আবৃত অবস্থায় আছে এবং সেটাকে বলা হচ্ছে প্রিমোরডিয়াল ফলিকল। ক্লিয়ার? তারপরে যেটা হবে, যখন সে পিউবার্টিতে পৌঁছালো, পিউবার্টিতে পৌঁছানোর পরে পরে এইখানে যে প্রিমোরডিয়াল ফলিকল আছে, সেই প্রিমোরডিয়াল ফলিকল আলটিমেটলি এখন প্রাইমারি ফলিকলে কনভার্ট হবে। নাও হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন প্রিমোরডিয়াল ফলিকল অ্যান্ড প্রাইমারি ফলিকল ইজ দ্যাট প্রিমোরডিয়াল ফলিকলের যে ফলিকুলার সেলগুলো ছিল, প্রিমোরডিয়াল ফলিকলের যে ফলিকুলার সেলগুলো ছিল, সেই ফলিকুলার সেলগুলো ছিল ফ্ল্যাট। প্রাইমারি ফলিকলের যেই ফলিকুলার সেলগুলো থাকবে সেগুলো হচ্ছে কিউব আকৃতির, কিউব শেপড, মোটামুটি কিউব শেপড বা গোলাকৃতির এবং কিউব শেপড। তো এটাকে বলা হচ্ছে প্রাইমারি ফলিকল। ক্লিয়ার? নেক্সট, এখন এই জায়গাটাতে এটা হচ্ছে একটা ফিমেল বডি যা হচ্ছে এখন পিউবার্টিতে পৌঁছেছে, এখন তার ব্রেইন কাজ করা স্টার্ট করবে। ইভেন এই ব্যাপারটা মেনস্ট্রুয়াল সাইকেল বা এই সমস্ত যা কিছু আছে সব কিছু আমরা জানি যে আমাদের ব্রেইন কন্ট্রোল করে। ইভেন আমাদের ব্রেইনের কোন সেন্টারটা রিয়েলি আমাদের লাভ, সেক্স এই ব্যাপারগুলো কন্ট্রোল করে, সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস আলটিমেটলি আমাদের অ্যান্টিরিয়র পিটুইটারিকে কন্ট্রোল করে। এই অ্যান্টিরিয়র পিটুইটারি আলটিমেটলি আমাদের ওভারিকে কন্ট্রোল করে। এই ওভারি আলটিমেটলি আমাদের ইউটেরাসকে কন্ট্রোল করে। তার মানে হাইপোথ্যালামাস আলটিমেটলি কন্ট্রোল করা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারিকে, অ্যান্টিরিয়র পিটুইটারি কন্ট্রোল করা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়কে, ডিম্বাশয় অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হচ্ছে ইউটেরাস বা জরায়ুকে। আমরা জাস্ট একটু হাইপোথ্যালামাসের স্ট্রাকচারটা একটু দেখি যে হাইপোথ্যালামাস কোন জায়গায় আছে, যে যদি আমরা সেটা আগে পড়াইছি, ডিটেলস আগে পড়ানো হয়েছে সেটা আমাদের। কারণ এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ারের সামনের দিকে এই জায়গায় নিচ দিয়ে এরকম ভাবে একটা অংশ নেমে আসছে, যেই অংশটা হচ্ছে এরকম আকৃতির, যেটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের নিচ থেকে এরকম ভাবে একটা গ্রন্থি ঝুলে আছে, যে গ্রন্থিটাকে বলা হবে পিটুইটারি গ্রন্থি। এবং এই যে পিটুইটারি গ্রন্থি, সেই পিটুইটারি গ্রন্থির এই যে সামনের অংশটা আছে সেটাকে বলা হয় অ্যান্টিরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি, আর এই যে পিছনের দিকে যেটা আছে সেটাকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি বা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। ক্লিয়ার? এখন ইনিশিয়ালি আমাদের এই গ্ল্যান্ডগুলো কি কাজ করা শুরু করবে? অ্যান্টিরিয়র পিটুইটারি, আমাদের যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাস যখন বুঝতে পারবে, বা হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি এই হাইপোথ্যালামাস ও ব্রেনের আপার সেন্টার দ্বারা কন্ট্রোলড। আপার সেন্টার হচ্ছে লিম্বিক সিস্টেম মিন্স হচ্ছে আমাদের ইমোশন, আমাদের মেন্টাল কন্ডিশন, এই সবগুলোকে কন্ট্রোল করা হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম। সো আমাদের লিম্বিক সিস্টেম যখন বুঝতে পারে যে সে মেন্টালি এখন অ্যাডাল্ট, তার মেন্টালি এখন কিছু চেঞ্জ হওয়া প্রয়োজন, সে মেন্টালি কিছু ফিল করতেছে, বা মেন্টালি তার পিউবার্টিতে সে চলে আসছে বা বসন্তকালে চলে আসছে, সেই টাইমটাতে লিম্বিক সিস্টেম আলটিমেটলি কি করে? সেই লিম্বিক সিস্টেম আলটিমেটলি এই দিকে যে হাইপোথ্যালামাস আছে সেই হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে। এবং এইদিকে যে হাইপোথ্যালামাস আছে, তখন এইদিকের হাইপোথ্যালামাস গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন বা গোনাডোট্রোপিন রিলিজিং ফ্যাক্টর ক্ষরণ করে। তো গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন কি? গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন মানে হচ্ছে, গোনাড মিন্স হচ্ছে জননাঙ্গ বা জনন সম্পর্কিত। গোনাডোট্রোপিন, ট্রোপিন মানে হচ্ছে যেই হরমোনটা আরেকটা হরমোনের গ্ল্যান্ডের উপর সেকেন্ডারিলি অ্যাকশন করবে বা কন্ট্রোল করবে বা কাজ করবে। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন মানে হচ্ছে এইখানে যেই হরমোনটা আসে, সেই হরমোনটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থিকে বা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে গোনাডোট্রোপিন রিলিজে স্টিমুলেশন দেয়। অ্যাকচুয়ালি গোনাডোট্রোপিন কারা? গোনাডোট্রোপিন হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, এরা হচ্ছে মোটামুটি গোনাডোট্রোপিন। যেই গোনাডোট্রোপিনগুলা ব্রেনের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। বাট এই যে ব্রেনের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন যে রিলিজ হচ্ছে, সেইটার আগে সেই রিলিজটাকে স্টিমুলেশন দিচ্ছে হচ্ছে হাইপোথ্যালামাসের গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। তার মানে এখানে হাইপোথ্যালামাসের গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন আলটিমেটলি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা অগ্র পিটুইটারি গ্রন্থিকে
ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে উদ্দীপনা দিচ্ছে। এবং এইখানে তখন আলটিমেটলি অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যে কাজটা করে সেটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড তখন এখানে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে লিউটিনাইজিং হরমোন সে রিলিজ করে। তার মানে এইখানে যে হাইপোথ্যালামাস আছে সেই হাইপোথ্যালামাস ইনিশিয়ালি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ করে, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আলটিমেটলি হাইপোথ্যালামাস থেকে নিচে অ্যান্টিরিয়র পিটুইটারিতে আসে, দেন অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আলটিমেটলি সেকেন্ডারিলি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন আলটিমেটলি ক্ষরিত হয়। ক্লিয়ার? তো লিউটিনাইজিং হরমোন ক্ষরিত হয়। এখন সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন রিয়েলি কি কাজটা করে সেটা হচ্ছে আপনারা এইদিকে নামটা দেখে বুঝতে পারতেছেন যে এইদিকে কিছু ফলিকুলার সেল আছে। সো এদিকে দেখতে পারতেছেন যে ফলিকুলার সেল আছে। সো মেইনলি ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রাইমারি ফলিকলকে, এটা ছিল প্রিমোর্ডিয়াল ফলিকল, এটা ছিল প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকলকে সেকেন্ডারি ফলিকলে রূপান্তরিত হইতে বা কনভার্ট হওয়ার জন্য স্টিমুলেশন দেয়। কিভাবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি ফলিকল এন্ড সেকেন্ডারি ফলিকল? সেকেন্ডারি ফলিকলে যেটা হয়, এখান থেকে এটা যেটা হয় সেটা হচ্ছে তো এইখানে যে প্রাইমারি ফলিকল আছে সেই প্রাইমারি ফলিকল আলটিমেটলি এই প্রাইমারি ফলিকলকে আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন স্টিমুলেশন দিবে। সেই স্টিমুলেশন বা উদ্দীপনের কারণে সেটা আলটিমেটলি সেকেন্ডারি ফলিকলে কনভার্ট হবে। এখন কথা হচ্ছে এইখানে আমি জাস্ট সাইকেলটা দেখাতে চাই। আলটিমেটলি অ্যাভারেজ সাইকেল ধরানো হচ্ছে 1 to 28 ডেজ, 1 to 28 ডেজ। তো 1 to 28 ডেজ এর মধ্যে আলটিমেটলি অ্যাপ্রক্সিমেটলি 1 ডে থেকে আলটিমেটলি 5 to 6 ডে পর্যন্ত, মেবি 5 to আপনাদের বই মেবি 6 পর্যন্ত দিচ্ছে ব্রিডিং ফেজ। হ্যাঁ, 1 to 6 ডে পর্যন্ত আলটিমেটলি এইটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। এখন আমরা আলোচনা করবো হচ্ছে এটা নিয়ে সবার শেষে আলোচনা করবো 1 to 6 ডে পর্যন্ত। সো রিয়েলি যখন একটা ফিমেল যখন পিউবার্টিতে পৌঁছায় তখন আমি আলটিমেটলি তার এইখানের এইটা নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট আমি এই 7 ডে থেকে আলোচনা করতেছি। ইভেন এই 7th ডেতে আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের অ্যাকশন স্টার্ট হলো। ধরেন এটা পরবর্তীতে বোঝাবো যে এই স্টেপটা কি। তো এটা হচ্ছে 7th ডেতে এরকম ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন আলটিমেটলি সেইখানে যে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে বা অগ্র পিটুইটারি গ্রন্থি আছে সেই অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে সেটা রিলিজ হওয়া স্টার্ট হলো। এবং সেটা যখন এইখান থেকে রিলিজ হচ্ছে সেটা আলটিমেটলি এইখানে যে প্রাইমারি ফলিকল আছে সেটা প্রাইমারি ফলিকলকে সেকেন্ডারি ফলিকলে সেটাকে কনভার্ট করবে। তো সেকেন্ডারি ফলিকল আর প্রাইমারি ফলিকলের মধ্যে পার্থক্য হচ্ছে সেকেন্ডারি ফলিকল যখন হবে তখন ওইটার যে থাকবে আলটিমেটলি ওইটার যে আলটিমেটলি বাহিরের যে স্তর থাকবে, অর্থাৎ বাহিরে এটা কি ছিল ফলিকুলার সেল, সেই ফলিকুলার সেল আলটিমেটলি কয়েকটা স্তর হবে। সেই ফলিকুলার সেল আলটিমেটলি কয়েকটা স্তর হবে। সো এরকম ফলিকুলার সেল এরকম কয়েকটা স্তর হবে, 2টা বা 3টা এরকম ফলিকুলার সেল হবে। ক্লিয়ার? সো এরকম ফলিকুলার সেল হবে। তাহলে প্রাইমারি যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন এখানে অ্যাকচুয়ালি ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করতেছে, কোন হরমোন কাজ করতেছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। সো এখানে অ্যাকচুয়ালি ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করতেছে এবং সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করার কারণে আলটিমেটলি কি হবে? সো ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করার কারণে এইখানের যে আছে এইখানের যে ফলিকুলার সেল আছে সেই ফলিকুলার সেলের গ্রোথ করবে এবং ফলিকুলার সেল কয়েকটা লেয়ারে সজ্জিত হবে। আরো কিছু চেঞ্জ আসবে, সেটার মধ্যে একটা হচ্ছে যে এইখানে ফলিকুলার সেল আর এই যে প্রাইমারি, এটা কিন্তু প্রাইমারি ওসাইট, খেয়াল করেন প্লিজ ডোন্ট বি কনফিউজড অ্যাবাউট প্রাইমারি ওসাইট এন্ড প্রাইমারি ফলিকল। দ্যাট ইজ প্রাইমারি ওসাইট এন্ড follicular layer. These two are collectively called primary follicle. Here it is also primary oocyte. Primary oocyte and these 3 layers or more than 1 layers of follicle, that is called secondary follicle. So secondary follicle never means secondary oocyte. Secondary follicle means primary oocyte, তার চারপাশে হচ্ছে আলটিমেটলি থাকবে হচ্ছে ফলিকুলার সেলটা বেশি থাকবে। এবং
এখানে যে প্রাইমারি ওসাইট আছে সেই প্রাইমারি ওসাইট এবং এখানে যে ফলিকুলার সেল আছে সেই প্রাইমারি ওসাইট আর এই যে ফলিকুলার সেল এগুলোকে এখন গ্রেনুলোসা সেলও বলা যায়। সো এই ফলিকুলার সেল আর গ্রেনুলোসা সেলের মাঝখানে এই জায়গায় একটা লেয়ার ডেভেলপ করবে, যে লেয়ারটাকে বলা হয় জোনা পেলুসিডা। যে লেয়ারটাকে কি বলা হয়? জোনা পেলুসিডা। সো এই লেয়ারটাকে বলা হবে জোনা পেলুসিডা। দেখেন জোনা পেলুসিডা লেয়ারটা কি সেটা আমি বুঝাবো। দ্যাট মিনস প্রাইমারি ওসাইট ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন প্রাইমারি ফলিকলকে যখন স্টিমুলেশন দিচ্ছে তখন প্রাইমারি ফলিকল আলটিমেটলি কি হচ্ছে, প্রাইমারি ফলিকলের যে ফলিকুলার সেল বা গ্রেনুলোসা সেলগুলো ছিল সেই ফলিকুলার সেল বা গ্রেনুলোসা সেলগুলো আলটিমেটলি অনেক লেয়ারে সজ্জিত হচ্ছে এবং সেখানে প্রাইমারি ওসাইট এবং যে ফলিকুলার সেল বা গ্রেনুলোসা সেলস আছে সেই ফলিকুলার সেলস এবং গ্রেনুলোসা সেলসের মাঝখানে জোনা পেলুসিটা আছে। জোনা পেলুসিটা মানে হচ্ছে জোন অফ পেলুসিটা। অ্যাকচুয়ালি সেটা কি করে, সেটা হচ্ছে সেটার অনেকগুলো কাজ আছে। ধরেন এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি ওসাইট এবং এটা হচ্ছে আলটিমেটলি জোনা পেলুসিটা। এটা হচ্ছে আলটিমেটলি জোনা পেলুসিটা, এটা হচ্ছে আলটিমেটলি জোনা পেলুসিটা, এটা হচ্ছে জোনা পেলুসিটা। আর এদিকে হচ্ছে ফলিকুলার সেল। যখন এটা হচ্ছে ফলিকুলার সেল, ধরেন এটা হচ্ছে ফলিকুলার সেল। এখন জোনা পেলুসিটার কাজ হচ্ছে এক্স্যাক্টলি এটা ইনিশিয়ালি এক্স্যাক্টলি সেটা হচ্ছে হিউম্যান স্পার্মকে এইখানে ভিতরে যে ডিম্বাণু আছে হিউম্যান স্পার্মকে এই ডিম্বাণু পর্যন্ত যাইতে সে অনুমতি দেয়। অর্থাৎ হিউম্যান স্পার্ম ব্যতীত যদি অন্য কোনো স্পার্ম এইখানে আসে, হিউম্যান স্পার্ম ব্যতীত যদি অন্য কোনো স্পার্ম এইখানে আসে তখন সে জোনা পেলুসিডা স্তরটাকে অতিক্রম করতে পারবে না। সো আলটিমেটলি সেটা যদি জোনা পেলুসিডা স্তরকে যদি অতিক্রম না করতে পারে সেটা আলটিমেটলি এখানে যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুটাকে টাচ করতে পারবে না, ডিম্বাণুটার ভিতরে ঢুকতে পারবে না, আলটিমেটলি ফার্টিলাইজেশন ঘটবে না বা নতুন প্রজন্ম সৃষ্টি হবে না। তো এখানে যদি ইভেন যদি এখানে হিউম্যান স্পার্মই আসে, হিউম্যান স্পার্ম আসার পরে এই জোনা পেলুসিডা যেটা করে সেটা হচ্ছে জোনা পেলুসিডা হচ্ছে এমন একটা স্তর যেটার মধ্য দিয়ে শুক্রাণুগুলা হিউম্যান স্পার্মগুলা মানুষের শুক্রাণুগুলা ঢুকতে পারে। মানুষের শুক্রাণু যখন ঢুকে যায় আলটিমেটলি এখানে তো অনেক শুক্রাণু এরকম ভাবে ট্রাই করতে থাকে, অনেক শুক্রাণু তো ট্রাই করতে থাকে। সো অনেক শুক্রাণু এরকম ভাবে ট্রাই করতে থাকে। সো অনেক শুক্রাণু ট্রাই করলেও যখন আলটিমেটলি একটা এই জোনা পেলুসিডা স্তরটাকে অতিক্রম করে সে আলটিমেটলি এখানে যে ডিম্বাণু আছে সেটাকে টাচ করে ফেলবে, সাথে সাথে জোনা পেলুসিডা স্তরটার একটা কেমিক্যাল চেঞ্জ চলে আসবে, যে চেঞ্জের কারণে এরপরে অন্য কোনো স্পার্ম আলটিমেটলি সেখানে আর ঢুকতে পারবে না। আর জোনা পেলুসিডা যেই স্তরটা আছে সেই স্তরটাকে আলটিমেটলি আর ভেদ করতে পারবে না এবং বাকি যে স্পার্মগুলো আছে সেগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে জোনা পেলুসিডার কাজটা কি? জোনা পেলুসিডার কাজ হচ্ছে সিলেক্টিভিটি, একটা হচ্ছে সিলেক্ট করে। তাহলে এখানে জোনা পেলুসিডার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে এইখানে যে হিউম্যান স্পার্ম আছে সেই হিউম্যান স্পার্মটাকে সিলেক্ট করা যে সেটা কি রিয়েলি হিউম্যান স্পার্ম কিনা। যদি হিউম্যান স্পার্ম হয় তখন একটা এন্টার করার পরে যাতে সেখানে অন্যান্যরা এন্টার করতে না পারে বা সবার আগে যেটাকে এন্টার করবে সেটাকে এন্টার করতে দিবে, তারপরে বাকিগুলোকে এন্টার করতে দিবে না। কখনো কখনো সেম টাইমে এক্সাক্ট টাইমে যদি দুইটা ঢুকে যায় তখন সেখানে টুইন বেবি বা ওইরকম টাইপের কনসেপ্টগুলো চলে আসে। ক্লিয়ার? সো এখন এইখানে তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করলো, এখানে যে প্রাইমারি ফলিকল আছে সেই প্রাইমারি ফলিকলকে আলটিমেটলি সে সেকেন্ডারি ফলিকলে কনভার্ট করলো এবং সেকেন্ডারি ফলিকলের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কয়েকটা লেয়ার সৃষ্টি হলো। একটা হচ্ছে প্রাইমারি ওসাইট আর এখানে হচ্ছে আলটিমেটলি জোনা পেলুসিডা আর দেখছিস